আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অখণ্ড ভারত ধারণাটি ইদানিং বেশ জোরে সোরে আলোচিত হচ্ছে। এই ধারণার জন্ম দিয়েছে ভারত সরকার। আমরা জানি ২০২৩ সালে ভারতের জাতীয় সংসদ ভবনের সামনে একটি মানচিত্র উন্মোচন করা হয়। সেখানে অখণ্ড ভারতের একটি চিত্র তারা তৈরি করে। যে চিত্রটি শুধু ভারত নয়, পুরো ভারতবর্ষকে একত্রিত করে একটি মানচিত্র। সেখানে আফগানিস্তান থেকে শুরু করে মায়ানমার পর্যন্ত যে বিস্তৃত সীমানা, সেই সীমানাকে তারা অখণ্ড ভারত হিসেবে তুলে ধরেছে। এখন কথা হচ্ছে, যে ভারত রাষ্ট্রটি আছে, তার যে সীমানা আছে, তার সীমানাকে পেরিয়ে পুরো ভারতবর্ষকে নিয়ে যে সীমানা ভারতের সংসদ ভবনে উন্মোচন করা হয়েছে, যে উন্মোচনের মাধ্যমে পার্শ্ববর্তী দেশ, বিশেষ করে নেপাল, বাংলাদেশ, পাকিস্তান, তাদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে, সে বিষয়টি নিয়ে কিছু কথা আপনার সাথে রাখতে চাই। আপনাদের সাথে রয়েছে আমি মোহাম্মদ জাকিউল আলম ভূঁইয়া। অখণ্ড ভারত, অখণ্ড ভারত যে সীমানাটি দেখানো হয়েছে, সেটা প্রায় ৫৫ লক্ষ থেকে ৬০ লক্ষ বর্গ কিলোমিটারের একটি এলাকা। সেটা আফগানিস্তানের কিছু অংশ, বার্মার কিছু অংশ, পাকিস্তান, বাংলাদেশ, বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান, এই পুরো অঞ্চলটি নিয়েই অখণ্ড ভারতের মানচিত্র। ভারত সরকার বলছে এটা তাদের কোনো অন্য রাষ্ট্রগুলোর উপর তাদের কোনো দাবি তুলে ধরছে না, বরং এটি এই অঞ্চলের ঐতিহ্য এবং সংস্কৃতির একটি প্রতীক। তাই তারা এই সংসদ ভবনের সামনে মানচিত্রটি উন্মোচন করেছে। এখন কথা হচ্ছে, যে ভারতবর্ষ আমরা এখন লক্ষ্য করছি, যে ভারত নামক রাষ্ট্রটি আমরা দেখতে পাচ্ছি, তা ধীরে ধীরে অনেকটাই যুদ্ধংদেহী হয়ে উঠছে। এখানেই হচ্ছে মূল সমস্যা। একসময় আমরা যে ভারতকে আমরা চিনতাম, একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, বিশ্বের একটি বৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র, যেখানে সকল দলমত, ধর্মমতকে তারা প্রাধান্য দেওয়ার চেষ্টা করে আসছিল, সেই ভারত এখন আর সেই অবস্থানে নেই। এটাই হচ্ছে পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোর একটি উদ্বেগের বড় কারণ। আমরা যদি গত কয়েক দশক ধরে একটু চিন্তা করি, ২-৩ দশক পিছনে ফিরে যাই, সেখানে আমরা যদি কোনো বিষয়কে সামনে নিয়ে আসতে চাই, কিছু বিষয়কে যদি আমরা আলোচনায় রাখতে চাই এবং সে বিষয়গুলোর ধারাবাহিকতা যদি আমরা ধীরে ধীরে বোঝার চেষ্টা করি, তাহলে হয়তো বর্তমান ভারতের সেই অখণ্ড ভারত নীতির কিছুটা হলেও অনুমান করতে পারবো। ফিরে যাই আমরা ১৯৯২ সালে, যেখানে বাবরি মসজিদকে ধ্বংস করা হলো রামরাজ্য প্রতিষ্ঠার নামে, রামের জন্মভূমি নাম করে একটি ঐতিহাসিক স্থাপনা, মুসলমানদের একটি দীর্ঘদিনের ইবাদতখানাকে তারা ধ্বংস করে দিল। পুরো ভারত জুড়ে একটি বিপ্লব ঘটে গেল।
মুসলমানদেরকে হত্যা করা হলো, তাদেরকে উচ্ছেদ করা হলো, হাজার হাজার নারী পুরুষকে সেখানে নির্মমভাবে বাস্তুচ্যুত করা হলো, হত্যা করা হলো। সেই বাবরি মসজিদ দাঙ্গা পরবর্তীতে বিভিন্ন মুসলিম বিরোধী দাঙ্গা, বিশেষ করে আমরা এখানে গুজরাটের দাঙ্গাটাকে আমরা সামনে আনতে পারি। তখন বর্তমান ভারতের যিনি প্রধানমন্ত্রী, তিনি গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন। তার নেতৃত্বে সেই গুজরাটে এক রক্তক্ষয়ী দাঙ্গা অনুষ্ঠিত হয়েছিল। সে দাঙ্গায় হাজারো হাজার মুসলমানকে হত্যা করা হলো। সেখানেই শেষ নয়। তারপর যদি আমরা আসি 2013 সাল, বিশাল দাঙ্গা। সে দাঙ্গা সংখ্যালঘু মুসলিমদের হত্যা করার জন্য দাঙ্গা। 2014 সালে বিজেপি সরকার ক্ষমতায় এসে নতুন ধরনের মুসলিম বিরোধী আইন, মুসলিম বিরোধী বিভিন্ন ধারাগুলোকে সংবিধানে সংযোজন করতে শুরু করলো। তারই ধারাবাহিকতায় সিএ, সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, সেটা তারা তৈরি করলো। বিশেষ করে মুসলমানদেরকে লক্ষ্য করে, যাতে করে মুসলমানরা ভারতে নাগরিকহীন হয়ে পড়ে। ন্যাশনাল রেজিস্টার্স অফ সিটিজেন, এনআরসি আইন তারা ইন্ট্রোডিউস করলো। আমরা লক্ষ্য করেছি যে 2019 সালে জম্মু কাশ্মীরে যে ভারতের সংবিধানের 370 অনুচ্ছেদের মাধ্যমে যে একটি বিশেষ মর্যাদা ছিল, সেটাকে তারা বাতিল করলো। তারা হিজাব বিরোধী আইন তৈরি করলো এবং 2023 সালে এসে তারা ভারতের সংসদ ভবনের সামনে একটি অখণ্ড ভারতের মানচিত্র উন্মোচন করলো। এরই মধ্যে তারা পার্শ্ববর্তী যে রাষ্ট্রগুলো আছে, বিশেষ করে বাংলাদেশ, যার সাথে ভারতের প্রায় 4000-এর বেশি দৈর্ঘ্যের সীমানা রয়েছে, ছোট্ট একটি রাষ্ট্র ভারত বাংলাদেশ, যাকে চারপাশ দেখিয়ে আছে ভারত, তার বিভিন্ন অংশ নিয়ে, বিশেষ করে এই 2026 সালে এসে আমরা লক্ষ্য করছি যে এখানে রংপুর বিভাগের কিছু অংশ বা পুরো রংপুর এবং চিটাং বিভাগ ভারতকে তারা অংশ করে নিতে চায়, তারা ভারতের অংশ করে নিতে চায়। এ ধরনের ধ্যান ধারণা আজকে ভারতের বিভিন্ন গণমাধ্যম, বিভিন্ন বুদ্ধিজীবীদের আলোচনায় উঠে আসছে। কাজেই একদিকে এই ভারতের যুদ্ধংদেহী মনোভাব, প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে বড় ভাই সুলভ আচরণ, আবার অন্যদিকে তার নিজস্ব মানচিত্রকে ছাপিয়ে পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোর মানচিত্রকে একত্র করে একটি বৃহৎ রাষ্ট্রের যে ধারণা, সেই ধারণা দিয়ে তারা যে একটি মানচিত্র উন্মোচন করেছে, যদিও তারা মুখে মুখে বলছে যে না, এটা তাদের অন্য কোনো দূরভিসন্ধি নয়, অন্য রাষ্ট্রগুলোর স্বাধীনতার উপর হস্তক্ষেপ নয়, বরং তারা এই ভারতবর্ষের যে অভিন্ন যে সংস্কৃতি, সেই সংস্কৃতির প্রতীকী তারা, এই প্রতীকী অর্থেই তারা এই মানচিত্রটি তৈরি করেছে। কিন্তু আমরা যদি
বর্তমান ভারত সরকারের বিভিন্ন কার্যকলাপ ধাপে ধাপে বিশ্লেষণ করি, তাদের পদক্ষেপগুলো মূল্যায়ন করার চেষ্টা করি, তখন দেখতে পাবো তাদের এই উন্মোচনের মাধ্যমে তারা আসলে এই ভারতবর্ষকে কোথায় নিয়ে যেতে চায়, তারা কোথায় দেখতে চায়। আমরা যদি ভারতের ইতিহাস থেকে ঘুরে আসি, বিশেষ করে খ্রিস্টের পূর্বে যে মৌর্য শাসন ব্যবস্থা ছিল, যে সাম্রাজ্য ছিল, সেটা প্রায় 5 মিলিয়ন বর্গ কিলোমিটার, 50 লক্ষ বর্গ কিলোমিটার একটি সাম্রাজ্য ছিল। তারপর যে খ্রিস্টের জন্মের পরে যে গুপ্ত সাম্রাজ্য, সেটা অনেকটা ছোট হয়ে গিয়েছিল, 4 লক্ষ বর্গ কিলোমিটার বা তারও কম। পরবর্তী যে মুঘল যে সাম্রাজ্য, আফগানিস্তানের কিছু অংশ হয়ে একেবারে পুরো ভারত প্রায় 40 লক্ষ বর্গ কিলোমিটার, 4 মিলিয়ন বর্গ কিলোমিটার। এই যে বিশাল বিশাল সাম্রাজ্য ভারতে ছিল, ভারত তৈরি করেছে, সেখানে হিন্দু শাসন ছিল, বৌদ্ধদের শাসন ছিল। পরবর্তী পর্যায়ে মুঘল আমলে আমরা ইসলামী শাসন দেখতে পাই, কিংবা তারও আগে যদি আমরা দিল্লি সালতানাতের কথা বলি, সেখানেও আমরা ইসলামী শাসন দেখতে পাই। সেই সমস্ত ইতিহাসকে উপড়ে ফেলে, সেই সমস্ত সম্প্রীতির বন্ধনকে ছেড়ে দিয়ে বর্তমান যে ভারত একমুখী চিন্তা করছে, হিন্দুত্ববাদের চিন্তা নিয়ে যে ভারত সামনের দিকে এগিয়ে যাচ্ছে, তাদের যে যুদ্ধংদেহী মনোভাব ধীরে ধীরে উন্মোচিত করছে, এর মধ্যে যদি এ ধরনের মানচিত্র উন্মোচন করা হয়, তা সত্যি একটি আবেগের বিষয়, সত্যি আমাদের উৎকণ্ঠার বিষয়। এ বিষয়ে যদিও ভারত সরকার পক্ষ থেকে জোরালো কোনো বক্তব্য আসেনি, কিংবা পার্শ্ববর্তী প্রতিবেশী রাষ্ট্রগুলো থেকেও সরকারিভাবে তেমন কোনো জোরালো প্রতিবাদ ফুটে ওঠেনি, কিন্তু সুধীজন, বুদ্ধিমহল, ইতিহাস সচেতন নাগরিক প্রতিটি মহলে আজ এ বিষয়টি উন্মোচিত হচ্ছে, এ বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে, বিষয়টি নিয়ে তর্ক হচ্ছে। ভারত আসলে কি চায়, ভারত নিজেকে কোথায় নিয়ে যেতে চায়, এবং সেখানে পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোকে তারা কোন চোখে দেখতে চায়। তারা যতই মুখে বলুক না কেন, তারা এটা সংস্কৃতির প্রতীক হিসেবে উপস্থাপন করতে চেয়েছে, কিন্তু তাদের কার্যকলাপ যদি আমরা লক্ষ্য করি, বিশেষ করে বাংলাদেশের প্রতি তাদের যে বৈরী আচরণ, সেটাও যদি আমরা বিশ্লেষণ করি, তখনই তো স্পষ্ট হয়ে ওঠে কি তাদের উদ্দেশ্য, তারা কি দেখতে চায়। তারা যখন প্রতিবেশী রাষ্ট্রগুলোর উপর অন্যায়ভাবে পুশব্যাক করতে চায়, তারা যখন তাদের নিজ রাষ্ট্রের নাগরিকদেরকে নাগরিক রাষ্ট্রহীন তারা নাগরিকে পরিণত করে অন্য দেশে ঠেলে পাঠাতে চায়, সেই রাষ্ট্রের কাছ থেকে আর কি আশা করা যায়। তারা আজ পাকিস্তানে আক্রমণ করছে, বাংলাদেশে পুশব্যাক করছে, নেপালকে নিয়ে মানচিত্র অন্তর্ভুক্ত করছে, মায়ানমারের কিছু অংশ মানচিত্র অন্তর্ভুক্ত করছে, আফগানিস্তানের কিছু অংশ মানচিত্র অন্তর্ভুক্ত করে তারা যে একটি সংস্কৃতির বিকাশ, সংস্কৃতির ধারক হিসেবে, সংস্কৃতির প্রতীকী ছবি তারা বলতে চেয়েছে, সেটা তো আসলে বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না। কাজেই এই ভারতবর্ষের প্রত্যেক নাগরিককে আজকে ভাবতে হবে, তা দেখতে হবে যেখানে আসলে তাদের কি ভূমিকা, তারা এই ভারতবর্ষকে কোথায় নিয়ে যেতে চায়। যে ভারতবর্ষ একদিন ধনে মানে জ্ঞানে সভ্যতা সংস্কৃতিতে বিশ্বের আকর্ষণীয় স্থান ছিল, সেই ভারতবর্ষ এই হিন্দুত্ববাদী উন্মাদনায় ব্যস্ত যেতে পারে না। আজকে ভারত রাষ্ট্র পারমাণবিক বোমা শক্তিধর একটি রাষ্ট্র, তাদের এখন বিভিন্ন
ক্ষেপণাস্ত্র প্রযুক্তি তারা উন্নত, নৌ প্রযুক্তি তারা শক্তিশালী, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা তারা অনেক দূরে গিয়েছে। কিন্তু তাই বলে তারা পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোকে উপেক্ষা করে, তাদের মানচিত্রকে অবজ্ঞা করে, তাদের উপর কর্তৃত্ব, তাদের উপর দমন নীতি, তাদের উপর যুদ্ধংদেহী মনোভাব তারা চাপিয়ে দিতে পারে না। কাজেই আমরা যারা সচেতন মানুষ রয়েছি, এই বিষয়টি নিয়ে আমাদের ভাবতে হবে। আমরা কি ভারতের এই মানচিত্রকে এগিয়ে নিতে সহায়তা করব, না এর বিপক্ষে আমরা রুখে দাঁড়াবো? এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে আমি যে বার্তা দিতে চেয়েছি সেটি হচ্ছে, ভারত নামক যে একটি রাষ্ট্র, সেই রাষ্ট্রটি ধীরে ধীরে যুদ্ধংদেহী হয়ে তার যুদ্ধ মনোভাব তার পার্শ্ববর্তী যে রাষ্ট্রগুলো আছে সেই রাষ্ট্রগুলোকে ছড়িয়ে দিতে যাচ্ছে এবং সেখানে একটি যুদ্ধংদেহী পরিবেশ সৃষ্টি করছে। এর বিপক্ষে সবাইকে আমাদের সচেতন থাকতে হবে আগামী দিনগুলোর জন্য। আমরা চাই আগামী দিনে এই অঞ্চলের মানুষ সুখে, শান্তিতে, সমৃদ্ধিতে তারা এগিয়ে যাক, তারা জেগে উঠুক তাদের অধিকার নিয়ে, তারা সচেতন হোক তাদের স্বাধীনতার নামক যে শব্দটি আছে সেই শব্দটি বুকে ধারণ করে তারা সচেতন হোক তাদের মানচিত্রের প্রতিটি ইঞ্চি রক্ষার্থে। আল্লাহ পাক আমাদের সেই মানচিত্র রক্ষা করার তৌফিক দান করুন। আমিন। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি